প্রিয়া, তুমি অক্ষয় আঙ্কেলের ছেলেকে দেখেছো তো? ওকে কেমন লাগে তোমার? দিলীপ জিজ্ঞেস করলেন। হ্যাঁ, একবার দেখেছি। ভালোই তো। প্রিয়া সত্যিটাই বলল। মা, অক্ষয় আঙ্কেলের ছেলে খুব ভালো। ব্যবসার জগতে তার খুব নাম ডাক। দিলীপ তাকে বুঝিয়ে বললেন। বাবা, তুমি কি আমার সাথে তার বিয়ের কথা ভাবছ? প্রিয়া তার বাবার ইঙ্গিত ভালো করেই বুঝে গিয়েছিল। মা শোন, তোর বিয়ের বয়স তো হয়েই গেছে। দিলীপ বললেন। না বাবা, আমি এখনো ছোট। তাছাড়া অক্ষয় আঙ্কেলের ছেলেকে আমি ওভাবে কখনো দেখিনি, আর দেখতে পারবোও না। প্রিয়া শটান জবাব দিল। প্রিয়া, ভদ্রভাবে কথা বল। অক্ষয়ের ছেলে খুব ভালো। এমন ছেলে আর পাবি না তুই। দিলীপ বললেন। বাবা, প্রিয়া বলল। ঠিক আছে, যদি বিয়ে না করতে চাস তাহলে ফাইটারদের বল, যাতে তারা ভালোভাবে লড়াইটা করে আর জিততে পারে। না হলে আমি কিছু করতে পারবো না। ঠিক আছে, আমি ওই আঙ্কেলকে অনুরোধ করছি যাতে উনি আমার জন্য লড়াই করেন। প্রিয়া অয়নের দিকে ইঙ্গিত করে বলল। দিলীপ আর অক্ষয় একসাথে সিদ্ধান্ত নিল যে যদি ক্লাব অফ এমএ জেতে তবে প্রিয়াকে অক্ষয়ের ছেলেকে বিয়ে করতে হবে, কিন্তু যদি ব্ল্যাক পাইথন ক্লাব জেতে তবে প্রিয়া যা মন চায় তা করতে পারবে। দিলীপ বা অক্ষয় কেউ তাতে বাধা দেবে না। তাই এই বাজি জেতা হারার ওপর শুধুমাত্র ক্লাবের মান ইজ্জত কিংবা অ্যাডমিশনের বিষয়টা নির্ভর করছিল না, এই বাজিতে প্রিয়ার জীবনও জড়িয়ে গিয়েছিল। ব্ল্যাক পাইথন ক্লাবের জেতার সম্ভাবনা ভালোই ছিল, আর দিলীপ স্পষ্টভাবে বলতে চেয়েছিলেন যে ক্লাব জিতে গেলে অক্ষয়ের ছেলেকে আর বিয়ে করতে হবে না প্রিয়াকে। বাবা, আমি কিন্তু ক্লাবের বাইরের কারোর থেকে সাহায্য নেব। প্রিয়া বলল। তুই কি ওই ছেলেটার কথা বলছিস? দিলীপ জিজ্ঞেস করলেন। প্রিয়া, সোনা মেয়ে আমার, তুমি যার সাহায্য চাও তারই সাহায্য নিতে পারো, আমাদের কোনো অসুবিধা নেই। অক্ষয় ওর ফাইটারদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিল, তাই ও ভেবেই নিয়েছিল যতই বাইরের কেউ সাহায্য করুক তাতে ওদের কিছু এসে যাবে না। ঠিক আছে, আমি ওকে অনুরোধ করব যাতে ও আমার জন্য লড়াই করে। প্রিয়া অয়নের দিকে ইঙ্গিত করে বলল। প্রিয়ার সমস্ত আশা ভরসা এখন অয়নের উপরেই ছিল। দিলীপের অবশ্য সন্দেহ দূর হয়নি। অয়নকে কোনোভাবেই একজন প্রকৃত ফাইটার বলে মনে হচ্ছিল না। প্রিয়া, তোর কি মনে হয় ও লড়াই করতে পারবে? দিলীপ জিজ্ঞেস করল। ও একজন মার্শাল আর্টিস্ট বাবা, প্রিয়া জোর দিয়ে বলল। মাস্টার দিলীপ, প্রিয়ার যা ঠিক মনে হয় ওকে তাই করতে দিন। আমাদের এই ব্যাপারে মাথা গলানো বা কোনো রকম সমস্যা ক্রিয়েট করা ঠিক হবে না। প্রিয়া, তুমি তোমার বন্ধুকে লড়াইয়ে অংশ নিতে বলতে পারো, কিন্তু যদি ও হেরে যায় তবে তোমাকে কিন্তু আমাদের শর্ত মানতে হবে। অক্ষয় ওর কথা শেষ করল। ঠিক আছে, ও যদি হেরে যায় তবে আমি অবশ্যই আপনার ছেলেকে বিয়ে করব। প্রিয়া এইটুকু বলেই অয়নের কাছে চলে গেল। আঙ্কেল, আমার আপনার সাহায্য চাই। প্রিয়া অয়নের দিকে তাকিয়ে উত্তেজিত স্বরে বলল। কি হয়েছে? জিজ্ঞেস করল অয়ন। আমার বাবা অক্ষয় আঙ্কেলের সাথে বাজি ধরেছেন, যদি আজ ব্ল্যাক পাইথন ক্লাব হেরে যায় তবে আমার বিয়ে ওনার ছেলের সাথে দিতে হবে। প্রিয়া উদ্বিগ্ন হয়ে বলল। আর তুমি এখনই বিয়ে করতে চাও না? একদমই না আঙ্কেল, আপনি জানেন না ওর মা কেমন, আর ওই ছেলেটাও ভালো না। আমি যখনই ওর সাথে দেখা করি ও আমাকে সব সময় অপমান করে। যদি আমার মাথায় কেউ বন্দুক ঠেকিয়েও বলে ওকে বিয়ে করতে, তাহলেও আমি ওকে বিয়ে করতে চাইব না। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এবার বলুন, আপনি কি আমাকে সাহায্য করবেন নাকি আমি আফ্রিকা যাওয়ার টিকিট কাটব? প্রিয়া অধৈর্য হয়ে বলল। আফ্রিকার টিকিট কেন? বিস্মিত হয়ে জিজ্ঞেস করল অয়ন। যদি আপনি না যেতেন তাহলে আমি আফ্রিকা চলে যাব, ওখানে গিয়ে নতুন করে জীবন শুরু করব। অন্তত আমাকে বিয়ে করার জন্য কোনো বাজে ছেলে তো ওখানে আসবে না। প্রিয়ার উত্তর শুনে হেসে ফেলল অয়ন। আঙ্কেল, আপনি হাসছেন? আপনার ভালো লাগবে একটা সুন্দর মেয়ে একা একা আফ্রিকা চলে গেলে? প্রিয়া নিষ্পাপ মুখে নিরাশ হওয়ার ভান করে বলল। আরে, এতে কি সমস্যা আছে? যাও যাও, তোমার জীবন তুমি ভালো করে উপভোগ করো। অয়ন জোরে হেসে উঠে বলল। আপনি কিন্তু খুব খারাপ। আমি ভাবছিলাম আপনি আমাকে সাহায্য করবেন, কিন্তু আপনি একদমই ভালো না। ঠিক আছে, বুঝে গেছি আমি। কেউ আমার ভালো চায় না, আর কেউ আমাকে ভালোবাসে না। আমি চলে যাচ্ছি এক্ষুনি, আর আমি আপনাকে বিরক্ত করব না। প্রিয়ার মন একেবারে ভেঙে গেল। ঠিক আছে ঠিক আছে, আর অভিনয় করতে হবে না। আমি তো মজা করছিলাম। আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। তুমি যখন আমার উপর এতটা বিশ্বাস দেখিয়েছ, তখন আমি ক্লাব অফ এমের সমস্ত ফাইটারদের হারাবই হারাবো। অয়ন হাসি মুখেই বলল। আপনি সত্যি বলছেন তো? আপনি আবার ওভার কনফিডেন্ট হচ্ছেন না তো? প্রিয়ার এবার কিছুটা সন্দেহ হচ্ছিল, কারণ ওর মতে অয়ন স্টেজ 1-এর লেভেল 1-এ ছিল। এখন আমি স্টেজ 1-এর লেভেল 2-তে আছি।
তাই হয়তো ওদের হারিয়ে দিতে পারবো। আপনি লেভেল 1-এ আছেন? প্রিয়া বলল। প্রিয়ার সন্দেহটা ক্রমশ বাড়ছিল যে ও সত্যিই জিতবে কিনা। মার্শাল আর্টে প্রতিটি লেভেল আরো বেশি কঠিন হতে থাকে। লেভেল 1-এ থাকলেই বা কি সমস্যা? লেভেল 1-এর কেউ কি লেভেল 2-কে হারাতে পারে না? ঠিক আছে বাবা, আপনি সবাইকে হারাতে পারেন, এবার ঠিক আছে? প্রিয়া হাসতে হাসতে বলল। কিন্তু ও ঠিক করে ফেলেছিল যে শুধু অয়নের উপর ভরসা করলে চলবে না। আজ যদি ব্ল্যাক পাইথন ক্লাব হেরে যায় তবে ও আজ রাতেই শহর ছেড়ে পালিয়ে যাবে। অয়ন ওকে বেশি কিছু বোঝানোর মুডে ছিল না। কথার চেয়ে কাজ করে দেখানোই ভালো। অয়ন ঠিক করে নিল স্টেজে উঠেই ও বাকি উত্তরটা দিয়ে দেবে। চলুন আঙ্কেল, এখন যাই, ফাইট শুরু হতে চলেছে, প্রিয়া বলল। ওখানে কেউই বিশ্বাস করছিল না যে অয়ন একজন ফাইটার এবং ও লড়তে পারে। কিন্তু তাও প্রিয়া জোরজার করায় শেষ মুহূর্তে সমীরের পরিবর্তে অয়নকে পাঠানোর কথা হলো। সমীরের আত্মবিশ্বাস এমনিতেই কম ছিল এবং ও লড়াই করতে চাইছিলও না খুব একটা। অয়নকে শেষের দিকে পাঠানোর কারণ ছিল শুধু এটাই যে ও আগের 4টে বিপজ্জনক লড়াই দেখে যদি নিজেই ভয় পেয়ে পিছিয়ে যায়। সবার প্রথমে ব্ল্যাক পাইথন ক্লাবের পক্ষ থেকে স্টেজে উঠল অসীম। এই ছেলেটাই ব্ল্যাক পাইথন ক্লাবের সবচেয়ে শক্তিশালী ছাত্র ছিল। ওকে পাঠানোর কারণ ছিল যে ওর জেতার সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি এবং প্রথম ম্যাচটা জিতে গেলেই টিমের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। অসীম, রিংয়ে এসো, প্রথম ম্যাচ তুমি লড়বে। ম্যাচ কোঅর্ডিনেটর সুমিত কথাটা বলল। ও ব্ল্যাক পাইথন ক্লাবের সবচেয়ে পুরনো সদস্য ছিল। সে ভাবল যে ক্লাব অফ এমএ যদি ওদের শীর্ষ 2 ফাইটারকে না পাঠায় তাহলে অসীম অবশ্যই জিতে যাবে। অসীম বহু বছর ধরে স্টেজ 1-এর লেভেল 2-তে ছিল এবং সবচেয়ে বড় কথা ও অনেক লড়াইয়ে অংশ নিয়েছে, তাই ওর অনেক অভিজ্ঞতা ছিল। ব্ল্যাক পাইথন ক্লাবের সদস্যরা আশা করছিল যে ওরা ওদের সেরা 2 ফাইটারকে না পাঠিয়েই অন্তত একটা রাউন্ড জিততে পারবে। শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।